আসসালামু আলাইকুম সবাইকে। সো এইচএসসি 27 ব্যাচের মোটামুটি মানুষজন অনেক রিয়েলিটি চেক খাচ্ছ। রিয়েলিটি চেকের মাঝখানে একটা বড় রিয়েলিটি চেক হচ্ছে ভাই ফিজিক্স আগে আমার অনেক পছন্দের ছিল। বাট এখন ফিজিক্স আমি যতই পড়ি না কেন, তারপরেও দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে ম্যাথ মিলাইতে পারি না কিংবা থিওরি বুঝলে ম্যাথ বুঝি না, ম্যাথ বুঝলে থিওরি বুঝি না। সো এই যে এত ঝামেলা হচ্ছে, এই ঝামেলার মাঝখানে সবার একটা কনসার্ন হচ্ছে যে ভাই আপনি আমাকে একটা বলে দেন যে ফিজিক্স যেকোনো একটা চ্যাপ্টার আমি নিলাম, ওই চ্যাপ্টারটা এইভাবে এই রোড ম্যাপ যদি ফলো করি কিংবা এই ফ্লোতে যদি আমি চলি তাহলে বলা যাবে যে ওই চ্যাপ্টারটা মোটামুটি আমার 100% শেষ, 100% অ্যাটলিস্ট 90% শেষ। ওই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের কোয়েশ্চেন আসবে আমি মোটামুটি আসলে পারবো। সো আজকের ভিডিওটা আমার সেটা নিয়েই যে আসলে একটা চ্যাপ্টার যদি ফিজিক্সের পড়তে হয় তাহলে আসলে কোন কোন ওয়েতে পড়া যাইতে পারে কিংবা আসলে বলা যায় যে ওইটার ফ্লোটা কেমন হবে আর কি, ঠিক আছে? সো এখানে আমি যা যা জিনিস লিখে রাখছি দেখবা যে বেশিরভাগ জিনিসই তুমি জানো। যে প্রথম কথা ধরো সাপোজ হচ্ছে ক্লাস দেখতে হবে, মেন বই পড়তে হবে, অনুশীলনী পড়তে হবে, অনুশীলনী প্র্যাকটিস করতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে, হাবিজাবি সব কিছু তুমি জানো। বাট এর মাঝখানে যে আরো কত ধরনের কনফিউশন আছে না, সো আজকের ভিডিওতে আমি সেটা করার চেষ্টা করবো। সেটা হচ্ছে একদম কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, প্লাস এই জিনিসগুলোকে কিভাবে পড়তে হয় সবগুলো ডিটেলসে বলার চেষ্টা করবো, ঠিক আছে? সো আই গেস ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে তুমি ফিজিক্সকে কিভাবে পড়তে হয় সেই ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝে ফেলতে পারবা, ঠিক আছে? সো চলো ভিডিওটা আমরা শুরু করি। সো প্রথম কথা হচ্ছে যেই প্রথমেই হচ্ছে আমি সবার উপরে দেখছি যে আসলে উপরে রাখছি কাকে বলতো, ক্লাসকে। প্রথমে কি করতে হবে, ক্লাসকে রাখতে হবে। এটার মধ্যে সবচেয়ে বড় কনফিউশন হচ্ছে ভাই আমি কি আসলে আমাদের প্রথমেই মেইন বই পড়বো কিনা। দেখবা যে আমরা অনেক স্যারের কাছে পড়ি, অফলাইনে পড়ি, অনলাইনে পড়ি, যে কোনো স্যারের কাছে পড়ি কিনা কেন, অনেক স্যারই দেখবা যে এটা বলে যে তোমরা ক্লাসটা করার আগে, আমার ক্লাসে আসার আগে একটা কাজ করবা, সেটা হচ্ছে মেইন বইটাতে ওই টপিকটি দেখে আসবা। ওই টপিকটা কি করবা, দেখে আসবা যে আসলে ওই টপিকে কি বলে দেওয়া আছে। তাহলে আমি যখন ক্লাসে তোমাকে পড়াবো তাহলে ওই জিনিসটা তোমার কাছে একটু বেশি বোধগম্য হবে যে না, মানে জিনিসটা আসলে স্যার যা পড়াইছে ওইটা বইয়ের সাথে আমাদের মিলতেছে, কিংবা বইতে জিনিসপাতিগুলো আগে থেকে একটু ধারণা রাখলে স্যার যা পড়াচ্ছে মোটামুটি আমার দেখা যাচ্ছে 90% আমার আসলে কি হচ্ছে মোটামুটি আসলে বুঝতে পারতেছি, ঠিক আছে? মানে বোঝা যায় আর কি। বাট এইটা আসলে আমাদের এইচএসসির ফিজিক্সের ক্ষেত্রে খুব একটা খাটে না। কেন খাটে না? প্রথম কথা হচ্ছে আমাদের এইচএসসিতে সময় খুব কম থাকে। সো অল্প সময়ের মাঝখানে কিন্তু আমরা অনেক কিছু পড়তে হয়। প্লাস এইচএসসির ফিজিক্সের কথা চিন্তা করো, অনেক কঠিন। মানে 27 ব্যাচ তো মোটামুটি ইয়ার ফাইনাল পর্যন্ত চলে আসছো। এখন কিন্তু বোঝা শুরু করে দিচ্ছ যে এইচএসসি থেকে এইচএসসির ফিজিক্স কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। অনেক সূত্র মুখস্থ করতে হয়, অনেক থিওরি পড়তে হয়, অনেক সিনারিও আছে, হাবিজাবি অনেক কিছু আছে। সো এইটা যদি প্রথমে তুমি যদি বই পড়তে যাও, প্রথমে দেখা যায় যে কয়েকটা জিনিস বুঝতেছো, কয়েকটা জিনিস খুব ইজি আছে। বাট যখনই জিনিসগুলো একটু কঠিন হওয়া শুরু করবে না, তখন দেখবা যে তোমার আসলে পড়ার প্রতি রুচি উঠে যাবে। সো পড়ার প্রতি রুচি যাতে না উঠে, তোমার কি করা উচিত, সবার আগে ক্লাস করা উচিত। কারণ স্যার যেহেতু তোমাকে এত বছর ধরে পড়াচ্ছে, আর অনলাইনে যারা আমরা পড়াচ্ছি মোটামুটি আমরা জানি যে আসলে তোমার কোন জায়গায় প্রবলেম হইতে পারে, কোন জিনিসটা কিভাবে পড়তে হয়। সো এই জিনিসটা যদি তোমাকে একবার ধরাই দিতে পারি, কোনো একটা ভালো একটা টিচারের কাছে যদি তুমি পড়তে পারো, সেখানে আমি সবার আগে বলি যে স্যার সিলেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি অফলাইনে পড়ো, অনলাইনে পড়ো, কোন স্যারের কাছে পড়তেছো ফিজিক্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো যাই হোক, সো তুমি যখন এই ফিজিক্সটা পড়তেছো, স্যার তোমাকে খুব সুন্দর করে তোমাকে জিনিসগুলো বুঝাই দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তোমার জিনিসগুলোকে একটু ভালো লাগা কাজ করবে। কি করবে, ভালো লাগা কাজ করবে। সো এটাই হচ্ছে কথা, যে তুমি সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, ক্লাস করতে হবে। ক্লাস করলে আমরা জিনিসগুলো টপিকগুলো অবশ্যই বুঝবো, প্লাস পাশাপাশি ফিজিক্সের প্রতি যে আমাদের যে বৃতৃষ্ণাটা তৈরি হওয়ার কথা ছিল সেটা তৈরি হবে না। এরপরে আমরা কি করবো বলতো, যখন ক্লাস করব, ক্লাসের মাঝখানে আমার সবচেয়ে বড় কনফিউশন হচ্ছে কি, আমি যখন ক্লাস করব, সাপোজ তুমি রেকর্ডেড ক্লাস করতেছো, কি করতেছো, রেকর্ডেড ক্লাস করতেছো। সো রেকর্ডেড ক্লাসে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের সাপোজ আমি ভেক্টরের কথা যদি চিন্তা করি, ভেক্টর আমার 14 কিংবা 15 ঘন্টার একটা মানে 15 ঘন্টার আসলে ক্লাস দেওয়া আছে। সো 14টা বা 15টা লেকচার দেওয়া আছে, কিংবা আরো যদি কম চিন্তা করি 10টার মতো অ্যাটলিস্ট লেকচার দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টারে। সো এখন তুমি কি করবা, প্রতিটা লেকচারে কি 10টা লেকচার শেষ করার পরে, মানে চ্যাপ্টারটা শেষ করার পরে তুমি আসলে ওই জিনিসটা প্র্যাকটিস করা শুরু করবা, কিংবা নোট করা শুরু করবা, কিংবা যা যা পড়ছো ওগুলো রিভাইজ দেওয়া শুরু করবা, কোন জিনিসটা আসলে করা উচিত? নাকি প্রতি ক্লাসে যেটা পড়াচ্ছি ওইটাই তোমার নোট করা উচিত? সো দেখবা যে আমার যখন তুমি ক্লাস করবা, তখন দেখবা যে প্রতিটা ক্লাসে আমি একটা জিনিস বলি যে আমি মুখে যা যা বলবো, এখানে যা যা লিখবো তা যেন তোমার খাতায় থাকে। এটা আমি সবসময় বলি। সো এটা যখন আমি বলি, তার মানে তোমরা অবশ্যই নোট করতে হবে, ঠিক আছে? এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের নোট করবো কিনা। সো একেকজনের পার্সপেক্টিভ একরকম হইতে পারে, বাট আমি তোমাকে এনশিওর করতেছি নোট করলে তোমার কোনো ক্ষতি নাই। টাইম একটু লস হবে আর কি, রিলস একটু কম দেখবা আর কি, বাট নোট অবশ্যই করবা। এখন নোট কিভাবে করবা, ওই নোটটা কিভাবে আস্তে আস্তে ছোট করবা, সেই ব্যাপারটা আমি আলোচনা করার চেষ্টা করবো। সো এখন যেই প্রশ্নটা যেটা আমি উত্তর দিচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের একদম চ্যাপ্টার শেষ করার পরে তুমি নোট করবা কিনা, বা আসলে জিনিসগুলো দেখবা কিনা, রিভিশন দিবা কিনা, একদমই না। এটা করতে গেলে শেষ, এটা করলে কি শেষ। যেমন আমি যে ভাইয়ের কাছে ফিজিক্স পড়তাম,
ওইখানের মধ্যে ওই ভাইয়ের মাঝখানে আমার একটা প্রবলেমই মনে হইতো, সেটা হচ্ছে কি ভাই একটু এক্সট্রাঅর্ডিনারি ছিল, বুঝছো? ভাই একটু এক্সট্রাঅর্ডিনারি কারণ কারণ ভাইয়া ফিজিক্সটাকে আসলে ফিল করতে পারতো। সো ভাইয়া কি করতো জানো, মানে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনো একটা চ্যাপ্টারে একদম সবকিছু থিওরি পড়াই ফেলতো, ঠিক আছে? কোনো ধরনের এক্সাম্পল পড়াইতো না, কোনো ধরনের ম্যাথ প্র্যাকটিস করাইতো না। এরপরে ধরো সাপোজ হচ্ছে 10 দিন ধরে বা 10টা লেকচার ধরে তারা থিওরি পড়াইতো, আর একটা লেকচার বা একদিন গিয়ে কি করাইতো জানো, ম্যাথ প্র্যাকটিস করাইতো। কি হবে, কারণ আমি সব থিওরি পারি। এবার দেখো তো, এই যে দেখো তো, এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা, দেই যে ম্যাথ শেষ। এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা, শেষ। আমরা ওই দিন দেখা যাচ্ছে মাথা মাথা গরম হয়ে যেত, বুঝছো? সো এইটা হচ্ছে প্রবলেমটা, যে এই একদিনে যখন প্র্যাকটিস করলাম না, আমি আগে থিওরি অলরেডি গন, মাথায় নাই, কারণ আমি তো ফিজিক্স অত ফিল করতে পারি না, ঠিক না? মানে তখন ওই 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 টাইমে এসে তোমরা এখন ফিজিক্স অত ফিল করতে পারতেছো না। সো এখন তোমাকে যদি সাপোজ আমি 10টা লেকচার তুমি দেখো, 10টা লেকচার পরে অ্যাটলিস্ট তুমি দেখবে যে প্রথম একটা বা দুইটা লেকচার তুমি ভুলে গেছো। এটা যদি ভুলে যাও, তাহলে প্রথম প্রথম লেকচার আর দ্বিতীয় লেকচার তো আবার দেখতে হবে। করার দরকার আছে? মানে এত কষ্ট করার দরকার আছে না। তুমি একটা লেকচার একবার দেখছো না, প্রথম লেকচারটা দেখো, প্রথম লেকচারটা দেখার সাথে সাথে তুমি নোট করা শুরু করো। এখন যেটা করতে পারো, যে প্রথম লেকচারে যখন ক্লাসটা করতেছো না, প্রথম একটা লেকচারে আমি কোনো একটা জিনিস পড়াইছি, সাপোজ 2টা 3টা স্লাইড পড়াইছি, বা একটা স্লাইডই পড়াইছি না, ওই একটা স্লাইডের মধ্যে অনেক ইম্পর্টেন্ট জিনিসপাতি আছে, অনেক ইম্পর্টেন্ট জিনিস বলছি, এটাকে পজ করো, ভিডিওটা কি করো, পজ করে হচ্ছে কি করো, একটা নোট খাতা নিয়ে আসো, এই নোট খাতা কি করো, ওই জিনিসটা লিখে ফেলো, ওই জিনিসটা কি করে লিখে ফেলো, ঠিক আছে? সেকেন্ডটাতে গেলাম, তারপর হচ্ছে ভিডিওটা পজ করো, লিখে ফেলো। অনেকেই কি চাও জানো, ভাই আমাকে লেকচার নোট দেন, আমি যা যা পড়াইছি এটা আপনি যে বোর্ডে যে লিখছেন না, ওটা লেকচার নোট দেন। আমি জানি না ভাই ওটা লেকচার নোট দিয়ে আসলে কি লাভ হয়। খুব যেটা করবা জানো কি, আমি যা যা পড়াচ্ছি না, ভিডিওটা পজ করার পর লিখবা, পুরো ভিডিও দেখার পরে আমার লেকচার নোট দিয়ে উঠাইলে আসলে লাভ নাই। কিন্তু তুমি যে আমি একটা স্লাইড যে পড়াইছি না, এরপর তুমি যখন লিখতেছো না, তখন ব্যাপারটা তোমার আসলে জিনিসপাতিগুলো অ্যাটলিস্ট সাবকনশিয়াস মাইন্ডে হইলেও তোমার আসলে জিনিসপাতি চলতে থাকবে। যখন এটা চলতে থাকবে, তখনই দেখবা জিনিসপাতিগুলো আস্তে আস্তে বোঝা শুরু করবা, আস্তে আস্তে কি করা, ফিল করা শুরু করবা। সো একটা স্লাইড লিখছি, পজ করো, লিখে ফেলো। একটা স্লাইড লিখছি, লিখো। এখন তোমার মনে হতে পারে যে কতটুকু লিখবো, একটা জিনিসের সংখ্যা লেখা আছে, ওটা লিখবো কিনা, লিখে ফেলো না ভাই, লিখলে ক্ষতি নাই, যত বড় নোট হোক সমস্যা নাই, নোট করতে থাকো। অ্যাটলিস্ট প্রথমে তোমার নোটগুলো কি বড় হবে, কেমনে ছোট করবা এটা আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? সো এই জিনিসটা করবা, এই জিনিসটা করার পরে তোমার মোটামুটি আসলে দেখা যাচ্ছে যে অনেক মোটা এক চ্যাপ্টারই দেখবে যে অনেকটা মোটা নোট হয়েছে। কি হয়েছে, একটা মোটা নোট হয়েছে, শেষ। তোমার একটা চ্যাপ্টার একটু টাইম লাগছে, সমস্যা নাই, প্রথমে একটু টাইম দিবা। দরকার হলে যেটা বলি, যে আমি একটা ভালো যদি একটা চ্যাপ্টার মানে ফিজিক্সে যদি ভালো করতে চাও, এক চ্যাপ্টার পড়ো, কিন্তু ভালো করে পড়ো, সবগুলো চ্যাপ্টার তোমার পড়ার দরকার নাই, ঠিক আছে? ওকে। সো যেটা বললাম, যে এরপরে নোট তুমি করে ফেলছো, এবার তুমি চলে যাবে কোথায় বলো তো? এইবার তুমি চলে যাবা মেইন বুকে। কোথায় চলে যাবা? মেইন বইতে। এখন মেইন বই কোনটা পড়বা, আপ টু ইউ, সমস্যা নাই। তুমি তপন পড়ো, ইসাক পড়ো, সেলু পড়ো, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নাই। বাট ফ্যাক্ট হচ্ছে কি, আমরা যখন ক্লাসে পড়াচ্ছি, ওই ক্লাসে দেখবা তোমার মেইন বইতে যেসব থিওরি নাই, ওইসব থিওরি আলোচনা করে দেওয়া আছে। সো তোমার তো এখানে নোট করা আছে, তোমার তো ক্লাস আছে। সো মেইন বইতে যা আছে, মেইন বইতে অবশ্যই পড়বা। এই বাইরে জিনিসপত্র তোমার পড়ানো আছে, তাহলে কোনো ক্ষতি নাই। সো মেইন বই পড়লা। সো এবার মেইন বইতে এবার কি করবা বলো তো? মেইন বইতে দেখবা যে অনেক লাইন আছে, হাজার হাজার লাইন আছে। এখন পরবর্তীতে যখন তুমি রিভিশন দিতে যাবা, এতগুলো লাইন তুমি পড়বা? অবশ্যই বলবা না। তো যেটা করবা, আমি যেটা করতাম, হাইলাইটার নিতাম। কি নিতাম? হাইলাইটার নিতাম। আমি দেখতাম যে প্রথম দিকে যখন কোন একটা চ্যাপ্টারের পরিচিতি আছে, ওই পরিচিতি পড়ার দরকারই পড়ে না, ওটা জাস্ট ফিল করার জন্য, দরকারই পড়ে না, এখানে এমন কিছু নাই। এরপরে যেটা করতাম, যে সাপোজ কোন একটা জিনিসের সংজ্ঞা দেওয়া আছে, ওটাকে আমি কি করলাম, হাইলাইটার দিয়ে লাল এরকম কালার করে ফেলতাম। কি করলাম? কালার করে ফেলতাম, ঠিক আছে? এখন কতটুকু কালার করবা, ইটস আপ টু ইউ, তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো। বাট আমি যেটা করতাম, একটু বেশি করে কালার করতাম। কেন? তুমি এখন ধরো একটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের কোনো ভেক্টরের মান যদি 1 হয়, তাহলে তার মান তাকে আমরা একক ভেক্টর বলি, ঠিক আছে? এখন তুমি একটা কাজ করতে পারো, শুধুমাত্র একক ভেক্টর যেটা লেখা আছে, শুধুমাত্র যেখানে একক ভেক্টর লেখা আছে, ওইটা হাইলাইট করতে পারো। আমি কি করি জানো? আমি পুরোটা হাইলাইট করি। কেন বলতো? নেক্সট টাইম যখন তুমি বইটা উল্টাইতে যাবে, যখন একক ভেক্টরটা দেখবা, তোমার কি মাথায় আসবে? কিচ্ছু আসবে না, সংজ্ঞাটা কিচ্ছু আসবে না। বাট তুমি যখন পুরো লাইনটা যখন দেখতে যাবা, তখন তোমার মাথায় আসবে না যে না, যার মান 1 তাকে একক ভেক্টর। তুমি আরেকটা কাজ করতে পারো, ওই একের জায়গায় মান 1 ওইটা হাইলাইট করতে পারো, আর একক ভেক্টর হাইলাইট করতে পারো। তাহলে কি হচ্ছে, ওই লাইনটা যখন তুমি দেখতেছো না, তখন ওই মান 1 দেখতেছো আর একক ভেক্টর দেখতেছো, তাহলে ওটা তোমার মাথার মধ্যে ঘুরতেছে না, যার মান 1 তার একক ভেক্টর। এই কাজটা করতে পারো। বাট আরেকটা কাজ করতে পারো, এই কাজটা করতে পারো, আর আরেকটা কাজ করতে পারো, পুরো লাইনটি দাগাই ফেলতে পারো, ঠিক আছে? বাট এই কাজটা করো না যে শুধুমাত্র একক ভেক্টর দাগাইলা, তাহলে এটা দেখার জন্য তোমার আবার পুরোটা লাইন পড়তে হচ্ছে। বুঝছো ব্যাপারটা? সো মেইন বইটা এইভাবে দাগানো শিখো। এভাবে কি দাগানো শিখো, দেখা যাচ্ছে যে তোমার এক পেজের মাঝখানে দেখা যাচ্ছে যে 80 থেকে 90% কিংবা 90 না, আরো বেশি হইতে পারে, যে লাইন অলরেডি গন। কোন লাইনগুলো পড়বা মোটামুটি তুমি আসলে জানো, মোটামুটি কি তুমি জানো, এই হচ্ছে কথা। সো এরপরে আমরা যেটা করবো, সেটা হচ্ছে আমাদের মেইন বই পড়ার পরে সেটা কোথায় চলে যাবো, সেটা হচ্ছে আমাদের মেইন বইয়ের অনুশীলনীগুলো সলভ করবো। কি করবো? অনুশীলনীগুলো সলভ করবো। অনুশীলনীগুলো কিসের জন্য ইম্পর্টেন্ট? বেসিক্যালি আমরা যদি বলি, সেটা হচ্ছে আমাদের মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফিজিক্সের মেডিকেলের বেশিরভাগ জিনিস অনুশীলনী থেকে চলে আসে।
বেশিরভাগ জিনিস কোথা থেকে আসে বলতো? অনুশীলনী থেকে আসে। তোমার যদি টার্গেট থাকে বুয়েট বা ভার্সিটি, ওইখানে কোশ্চেনগুলো দেখবা যে এখন অনুশীলনীতে দেওয়া থাকে। তো ওইগুলো একটু সলভ করলা, ওইগুলো একটু দেখলা। এরপরে তোমার মাস্ট একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের টেস্ট পেপার সলভ করতে হবে। কি করতে হবে? টেস্ট পেপার সলভ করতে হবে। সো বিগত বছরের, ওই বছরে তো পাবা না, আরো আগের বছরে তোমার বড় ভাইদের যে কোশ্চেনগুলো আছে, ইভেন এখন তো অনলাইনেও পাওয়া যায়। সো অনলাইনে থেকে কি করবা? খুঁজে টেস্ট পেপারটা নিবা। টেস্ট পেপার নিয়ে অ্যাটলিস্ট 3 বছরে, অ্যাটলিস্ট কয় বছরে? 3 বছরের কোশ্চেন দেখবা। 3 বছরে যখন কোশ্চেন দেখবা, তাহলে দেখবা যে জিনিসগুলো বেশিরভাগই সবকিছুই পারো। দেখবা যে একটা দুইটা কোশ্চেন তুমি পারতেছো না। কি করতেছো না? একটা দুইটা কোশ্চেন পারতেছো না। কেন পারতেছো না? একটু কঠিন আসবেই। সবগুলো কনসেপ্ট তোমার আসলে কমন পড়বে না। আর বাকিগুলো কেন পারতেছো? টু বি অনেস্ট সবগুলা ক্লাসই করানো আছে। এখন মানে অনলাইনের যুগে সবাই মোটামুটি আসলে অনেক ভালোই পড়ায়। টু বি অনেস্ট ফিজিক্সের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই ভালোই পড়ায়। যেহেতু ভালো পড়ায়, দেখবা যে সবাই তাদের স্লাইডের মধ্যে টেস্ট পেপারে কোশ্চেন ব্যাংক রাখে, কোশ্চেনগুলো রাখে। এছাড়া আরো দেখা যাচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথও রাখে। সো যেটা হচ্ছে কি, এই ক্লাসগুলো করলে মোটামুটি এনাফ। এখন এই ক্লাসগুলো পরে তোমার মনে হইতে পারে যে এতগুলা স্টেপ ফলো কেমনে করবো ভাই একটা চ্যাপ্টারে? টু বি অনেস্ট এইখানে যা পড়ছো বেশিরভাগ জিনিস এখানেই আছে, কমন। তো এখন এই যে যেটা বলতেছিলাম না একক ভেক্টরের কথা, তুমি এই যে নোটে লিখছিলা, নোটে এটা লিখে ফেলছিলা যে না আসলে যার মান 1 তাকে একক ভেক্টর বলে। এই সেম জিনিসটা যখন তুমি বইতে পড়তে যাবা, পরের বার যখন বইতে পড়তে যাবা, তোমার কি আসলে খুব বেশি কষ্ট হবে না? আবার পড়তে হবে? পড়তে হবে না তো। ওই একবার যখন যেটা একবার রিভিশন দিয়ে ফেলছো, ওইখানে এসে তোমার আসলে সেকেন্ড বার আসলে রিভিশন দেওয়া লাগবে না, বা রিভিশন দেওয়ার মতো লাগবে না, অত টাইম লাগবে না। যেহেতু টাইম লাগবে না, এটা প্রথমে একটু কষ্ট হইতে পারে, প্রথমে ফ্লোটা একটু কষ্ট হইতে পারে, বাট একটা চ্যাপ্টার এভাবে শেষ করে দেখো, সেকেন্ড বার তোমার রিভিশন দিতে মানে অনেক কম টাইম লাগবে, তখন আসলে মনে হবে না যে এটা আসলে তেমন কোনো ফ্লো। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম, টেস্ট পেপারে পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, ঠিক আছে? কেন কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে? কারণ তুমি অলরেডি তুমি বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পেতে চাও, ওটার জন্য খুব একটা সময় নাই। এটা আমি সব ভিডিওতেই বলি যে কারণ এখন যেটা দেখা যাচ্ছে যে 2 মাসের মাঝখানে তোমার এইচএসসি রেজাল্ট দিয়ে দিবে। এইচএসসি রেজাল্ট দিয়ে দিলে মোটামুটি আসলে ধাপ করে সবগুলো আসলে ভার্সিটি পরীক্ষা হয়ে যাবে। তাহলে যে ভার্সিটি পরীক্ষা যদি হয়ে যায়, তাহলে 2 মাসে কি আসলে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করা সম্ভব না। এর পাশাপাশি রিভিশনও তো দিতে হবে। সো যেটা করতে হবে, আগে থেকে যে চ্যাপ্টার তুমি ভালো করে পারো, এতগুলা ফ্লো তুমি কমপ্লিট করছো, এরপরে কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো দেখা যাবে যে একটা বা দুইটা তোমার কঠিন লাগতেছে। কি করতেছে? একটা বা দুইটা কঠিন লাগতেছে। ওই যে একটা বা দুইটা কঠিন লাগতেছে, কোশ্চেন ব্যাংকের ম্যাথ, টেস্ট পেপারের ম্যাথ, অনুশীলনের ম্যাথ, এইগুলা কোথায় নিয়ে যাওয়া জানো? এই যে নোটের লাস্টের দিকে লিখে ফেলবা। নোটের একটা সেকশন রাখবা, যেটা হচ্ছে লাস্টে এই জিনিসটা লিখে ফেলবা। ঠিক আছে? ওকে। সো এইবার চলে গেলাম যে এইবার আমাদের যে নোট তো মোটামুটি অনেক বড়। এই নোটটাকে আমি এটাতে কনভার্ট করব কেমনে? দেখবা যে মেজরিটি দেখবা যে এখানে যা লিখছো না, বেশিরভাগ জিনিস তোমার মেইন বইতে আছে। বেশিরভাগ জিনিস কি আছে? মেইন বইতে আছে। সো যেই সব জিনিস মেইন বইতে আছে, এখানে আছে, কমন আছে, একটা কাজ করার চেষ্টা করবা যে এইখানে যে বাড়তি যে জিনিসগুলো আছে, সাপোজ কিছু কনসেপ্ট বাড়তি, কিছু থিওরি বাড়তি, এই থিওরিগুলো কিছু করার চেষ্টা করবা, মেইন বইতে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? যদি থিওরি একটু বড় হয়, তাহলে মেইন বইতে অ্যাড করা যাবে না। ওটাকে আলাদা একটা কি করবা? আলাদা নোটে অ্যাড করার চেষ্টা করবো। ঠিক আছে? সো এবার আমরা কি করবো? নোটটাকে ছোট করার চেষ্টা করবো। নোটটাকে ছোট করে আমরা কি করবো? যে এক্সট্রা যে কনসেপ্ট আছে ওইটা অ্যাড করবো, এক্সট্রা কনসেপ্ট অ্যাড করবো। আর আমার কি ভুল যাইতো, এখানে আমার কোন কোশ্চেনগুলো কঠিন লাগতো, ওইগুলা জাস্ট অ্যাড করবো। ওইগুলা কি করবো? অ্যাড করবো। সো এখানে দেখা যাচ্ছে 10-12 পেজ মিলে আমার একটা চ্যাপ্টারের নোট হচ্ছিল। এরপরে অ্যাডমিশনে গিয়ে আমার যেটা দেখা গেছে যে প্রতিটা চ্যাপ্টারে 2টা বা 3টা বা 4টা পেজের মধ্যে হয়ে যাচ্ছে। কেন? কারণ এখানে জাস্ট আমার শুধুমাত্র কি আছে? এক্সট্রা ম্যাথ আছে, যেগুলো আমি ভুল করি বা যেগুলো আসার মতো, আর হচ্ছে এক্সট্রা কনসেপ্ট। এর বাইরে তেমন কিছু নাই। তাহলে আমার কি করতে হয়? নরমালি আমি ক্লাস দেখতেছি, ক্লাস দেখার পরে যখন মেইন বই পড়তেছি, মেইন বই পড়ার পরে বাকি জিনিসগুলো দেখে ফেলতেছি, এর বাইরে আমাদের আর কিছু লাগবে না। বাট এইটার মাঝখানে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি বলতো? এই যে ভাই এক্সাম যদি না দাও, নিজে যদি টাইম ধরে প্র্যাকটিস না করো, এক্সাম বাদ দিলাম, নিজের টাইম ধরে যদি প্র্যাকটিস না করো, ম্যাথগুলো যদি প্র্যাকটিস না করো, তাহলে এই এত ফ্লোটো বলতেছি না, এগুলো কোনো দাম নেই। ওগুলো কি নাই? কোনো দাম নাই। সো যাই হোক, সো এর মাঝখানে আমরা মোটামুটি অনেক কিছু বলে ফেলছি। এর মাঝখানে জাস্ট একটা জিনিস বলে রাখি যে তোমরা যারা 27-এর আসো, তারা ফিজিক্সের ক্ষেত্রে দেখবা যে বেশিরভাগ ক্লাস আমারই নেওয়া। বেশিরভাগ ক্লাসই বলতে ফিজিক্স ফার্স্ট পেপার 7টা চ্যাপ্টারে আমারই নেওয়া। সো একটু ডেমো ক্লাসগুলো দেখো, আমাদের যে একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে, ওটা ডেমো ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে আমি ফিজিক্সটাকে কিভাবে পড়াইছি আর কি। সেকেন্ড পেপারেও মেজরিটি ক্লাস আমারই নেওয়া আসছে। সো এগুলো একটু দেখবা, দেখে যদি ভালো লাগে তাহলে হচ্ছে কমেন্টের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আসলে তুমি এনরোল করে ফেলতে পারবা। ঠিক আছে? তো যাই হোক, সো আমি লাস্টে এটার দিকেই বলবো যে এত যাই কিছু করি না কেন, তুমি যা প্র্যাকটিস করতেছো, যা থিওরি পড়তেছো, এটার কোনো মূল্য নাই যদি না তুমি আসলে অ্যাপ্লিকেট করতে পারো আর কি। ঠিক আছে? অ্যাপ্লিকেট না, এটাকে বলা যায় যে মানে অ্যাপ্লিকেবল করা যায় আর কি। সো অ্যাপ্লিকেবল করার জন্য আমার কি করতে হবে? বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কোথা থেকে করতে হবে? টেস্ট পেপার থেকে করতে হবে, কোশ্চেন ব্যাংক থেকে করতে হবে, অনুশীলনী থেকে করতে হবে। এইটা কিভাবে প্র্যাকটিস করতে হবে? টাইম ধরে প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে কি করতে হবে? জিনিসটাকে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? সো এর বাইরে ফিজিক্সে কিংবা এইচএসসি 27-এর একাডেমিকে কার কি ধরনের প্রবলেম হচ্ছে, চাইলে একটু কমেন্টে জানাতে পারো। ইনশাল্লাহ আমি ওটার উপর ভিডিও বানানোর চেষ্টা করবো। ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।